উষান, আপনি এভাবে নিজের আকত ফেলে আমার রুমে এসেছেন কেন? ওইদিকে আপনার হবু বউ কবুল বলে আপনাকে কতক্ষণ ধরে খুঁজছে। একক উদ্ধৃতি চিহ্ন। মীরার কৌতূহলী বিস্মিতপূর্ণ কণ্ঠস্বর। উষান তখন সোফায় পিঠ হেলিয়ে বসেছিল, থমথমে মুখোশী। পরনের শেরওয়ানি তখন মাটিতে অবহেলায় অবিন্যস্ত রূপে পড়ে রয়েছে। মীরার কথা শ্রবণ করা মাত্রই উষানের মুখশ্রীতে বিরক্তি ফুটে উঠল তৎক্ষণাৎ। সোফার কুশনে মাথা এলিয়ে গুটিয়ে শুয়ে পড়ে উষান কঠিন গলায় বলল, বিয়েটা আমি করছি না, বুঝেছিস মীরা? রুম থেকে যাইবার ঘুমাবো আমি। আমার রুম লক করা, চাবি পাচ্ছি না। একক উদ্ধৃতি চিহ্ন। মীরা ভ্রু কুঁচকে নিল, অন্তঃকরণ নড়েচড়ে উঠল উত্তপ্ত রাগে। সশব্দে ধোপাদপ পা ফেলে মীরা এগোল উষানের নিকট। সম্মুখে দাঁড়িয়ে কণ্ঠে রাগান্বিত ভাব টেনে নিয়ে বলল, আপনি নিজেকে কি মনে করেন বলুন তো? এর আগেও ঠিক একইভাবে আরেকজন মেয়েকে এঙ্গেজমেন্ট পর্যন্ত টেনে তারপর বললেন বিয়ে করব না। এখন আবার আপনি আরেক মেয়েকে আকদ পর্যায়ে এনে বলছেন বিয়ে করব না। বিয়ে কি ফাজলামো লাগে আপনার কাছে? মানুষের মন কি পাথর দিয়ে বানানো আপনার মতো, যে আপনি বিয়ে করবেন না বললেন আর তারা হৈ হৈ করে আপনার কথায় সায় জানিয়ে খুশি খুশি চলে যাবে? একজন মেয়ের নিজের বিয়ে ঘিরে কত স্বপ্ন থাকে জানেন? আপনার অধিকার কি করে হয় তাদের স্বপ্ন ভাঙার? উষান তার ওষ্ঠাধর কোণে তাচ্ছিল্যের হাসি ফুটিয়ে তুলল। পরক্ষণেই থমথমে গলায় বলে উঠল, আমার বিয়ে, আমার মর্জি। তোর এত উত্তেজনা দেখানোর দরকার নেই। নাও গেট আউট। একক উদ্ধৃতি চিহ্ন। মীরাকিত কেঁপে উঠল শেষোক্ত শব্দে প্রয়োগ করা ধমক শুনে। ঘুরে দাঁড়িয়ে রুম থেকে বেরিয়ে যাওয়ার প্রস্তুতি নিল সে। এখানে থেকে অযথা উষানের ধমক শোনার কোনো মানে হয় না। রুমটা তার হলে এতক্ষণে সে বকে বকে উষানকে রুম থেকে বের করত। কিন্তু এই রুমটা সম্পূর্ণরূপে তার নয়। উষানের দাদু বাড়িতে আসলে এই রুমটা তার জন্য সর্বদা বরাদ্দ করা হয়। তাই সর্বপ্রথম জোর গলায় রুমটাকে নিজের বলে দাবি করতে পারলেও এখন আর পারছে না, ইচ্ছেও নেই। দরজার নিকট পৌঁছাতেই পিছন হতে উষান উঁচু কণ্ঠে বলে উঠল, তোর হাতে কি হয়েছে? একক উদ্ধৃতি চিহ্ন। মীরা নিজের হাতের দিকে তাকাল। হাতের তালুর মাঝ বরাবর সূক্ষ্ম এক কাটা দাগ। বেশি বড় বা গভীর নয় ক্ষতটা। কারো দৃষ্টিতে তো পড়ার কথা ছিল না। উষানের নজরে আসলো কি করে? ঈগল দৃষ্টি দেখি তার। মীরা ঘাড় কাত করে উষানের পানে তাকিয়ে বলল, কেটে গিয়েছে বারান্দায় থাকা গোলাপ গাছের কাটা থেকে। একক উদ্ধৃতি চিহ্ন। তারপর দেখা মিলল এক চমকপ্রদ ঘটনার। উষান শোয়া থেকে টানটান হয়ে উঠে দাঁড়িয়ে লম্বা পা ফেলে এগোলো বারান্দার দিকটায়। বারান্দার কর্নারে থাকা সারি সারি গাছের মধ্য থেকে গোলাপ গাছের টবটা উষান হাতে তুলে তা সজোরে নিক্ষেপ করল বারান্দা পেরিয়ে বাহিরে। বিকট এক শব্দ প্রতিধ্বনিত হয়ে আবারও নিঃশব্দ হয়ে এলো চারিপাশ। মীরা আঁতকে উঠল, প্রায় দৌড়ে উষানের নিকট গিয়ে উত্তেজিত স্বরে বলল, এটা কি করলেন আপনি? নিচে যদি কেউ থাকত? উষান ঠোঁট বাঁকিয়ে প্রত্যুত্তর করে, দাদুর এই ভুতুরে বাড়ির পাশে মানুষ তো দূর কোনো জীবজন্তু অবধি আসে না, আসবেও না। কিন্তু গাছটা ফেললেন কেন? উষান ধমকে উঠে বলল, আমার যে ফুলে অ্যালার্জি আছে দাদু বলেনি এটা তোকে? ফুলগাছ তাও কোন সাহসে এখানে রাখা? মীরা ঠোঁট কিঞ্চিত বাঁকায়, শেষে সন্দিহান গলায় বলে, ফুলে যদি আপনার এলার্জি থেকে থাকে তাহলে হাত দিয়ে যে ধরে বাহিরে ফেললেন। এতে প্রবলেম হবে না? ডাফার অন্ধ তুই! আমি তবে হাত দিয়ে বাহিরে ছুঁড়ে ফেলেছি, গাছ স্পর্শ করিনি, দেখিসনি? মীরা নিরুত্তর রইল। উষানের সাথে কথা বলাই মানে সেধে অপমানিত হওয়া। উল্টোপিঠ হয়ে এক দণ্ড না থেমে মীরা রুমের বাহিরে চলে আসলো দ্রুত পায়ে। উষানের দাদুর বাসার কিছুটা দূরে অবস্থিত এক রেস্টুরেন্টে উষান এবং রোজার আকদ অনুষ্ঠান করার পরিকল্পনা করা হয়েছিল। যখন উষানের পরিবার উষানকে খোঁজায় ব্যস্ত ছিল তখন তাকে বলা হয়েছিল এই বাড়িটাই একবার খুঁজে আসতে। তাই আশা। রেস্টুরেন্টে আসার পর মীরার দৃশ্যমান হল সকলের থমথমে গম্ভীর মুখশ্রী। রেস্টুরেন্ট প্রায় খালি এখন। উষানের পরিবার, মীরার বাবা মাহদি, মায়ান ছাড়া আর কেউ উপস্থিত নেই। কিত আগে হৃষ্টচিত্তে মেতে ওঠা সকলেই চুপচাপ। আপাত অবস্থা দর্শন করার পর মীরার বোধগম্য হল তার আসার পূর্বেই সেই কাঙ্ক্ষিত বার্তা পৌঁছে গিয়েছে এখানে। তাই ফাঁকা রেস্টুরেন্ট, সেই আগের বারের মতো কনেপক্ষ নির্বাক ভূমিকায় থেকে বিদায় নিয়েছে। মীরার এই বিষয়টা সবথেকে আশ্চর্যজনক লাগে। বিয়ে ভেঙে দেয়ার পর কনেপক্ষ কেন টু শব্দ না করে বিদায় নেয়? আগেরবার যখন উষান এঙ্গেজমেন্ট ভেঙে দিল তখনও কনেপক্ষ কোনো বাক্য উপস্থাপন না করেই চলে গিয়েছিল, আর এবারও
মায়ানের থেকে ঘটনার বিবরণ শুনে মীরা নিশ্চিত হয় এবারও একই কাণ্ড ঘটেছে। মীরা নিঃশব্দে বাবার পাশে দাঁড়াতেই উষানের মা উষা এগিয়ে আসল তার নিকট। সম্মুখে দাঁড়িয়ে হতাশ কণ্ঠে বললেন, উষান কি ঘুমিয়ে পড়েছে মীরা? একক উদ্ধৃতি চিহ্ন। ঘুমিয়েছে কিনা জানি না আন্টি, আসার সময় তো দেখলাম ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। একক উদ্ধৃতি চিহ্ন। তপ্তশ্বাস ফেলল উষা, চোখে মুখে তার লেপ্টে আছে বিতৃষ্ণা। বিড়বিড় করে বললেন, ছেলেটার ওপর দিয়েই যে কেন এসব যায়? আর তো মনে হচ্ছে না বিয়েতে রাজি হবে। একক উদ্ধৃতি চিহ্ন। উষার কথা কর্ণকুহরে প্রবেশ করতেই মীরা কৌতূহল ভরা চোখে তাকায়। সবকিছু ধোঁয়াশা লাগছে। এই বিয়ে ঠিক হওয়া, ভাঙা, কনেপক্ষের নির্বাক ভূমিকা। এর পিছনে নিশ্চিত কোনো রহস্য লুকিয়ে রয়েছে যা তার অজানা। সময় তখন রাত ৮টা হবে। ভীতি নিয়ে পা টিপে মীরা এগোচ্ছে তার জন্য বরাদ্দকৃত সেই রুমটায়। তখন আসার পথে তাড়াহুড়োয় নিজের ফোন ফেলে গিয়েছিল। সাথে ব্যাগও। জিনিস দুটো আবশ্যক এখন। তাই কি ভীতি নিয়েই উষান রুমে উপস্থিত থাকা সত্ত্বেও সেদিকে অগ্রসর হচ্ছে। উষানের সাথে পরিচয় মীরার বেশ কয়েকদিন হলেও তাদের সাক্ষাৎ হতো ক্ষণিকের। তাই উষান আসলে কেমন তা কখনো জানা হয়নি। রাত করে এক ছেলের রুমে যাওয়া তাও একা ব্যাপারটা ভীতির মীরার নিকট। কিন্তু নিরুপায় সে। মায়ানকে আনতে চেয়েছিল সাথে। ফাজিলটা আসেনি। উষানের পরিবারের সাথে পরিচয়ের উৎস উষানের দাদু ফারদিনের মাধ্যমে। ফারদিনের সাথে মাহদির বাবা ব্যবসায় যুক্ত ছিলেন। অতঃপর মাহদির বাবা মারা গেলে মাহদি বাবার দায়িত্ব নেয়। তারপরই পরিচয় ঘটে উষানের পরিবারের সাথে। মীরার কিশোরী বয়স থেকেই উষানকে তার বড্ড বিরক্ত লাগত। কারণ উষান তাকে দেখলেই ধমকাত। এর জন্য সর্বদা মীরা তাকে এড়িয়েই যেত। রুমে প্রবেশ করে নিঃশব্দে মীরা এগিয়ে যায় বিছানার দিকে। বিছানার মাঝখানে পড়ে রয়েছে তার ফোন। উষান তখন সোফায় গুটিসুটি মেরে ঘুমে কুপোকাত। তার লম্বা শরীরটা কোনোরকম সোফায় ঠাঁই পেয়েছে। মীরা দেরি না করে চটপট নিচু হয়ে বিছানা থেকে নিজের ফোন এবং ব্যাগটা নিয়ে পিছন ঘুরতেই শক্ত কিছুর সাথে ধাক্কা খেয়ে বিছানায় পড়ে যায়। ব্যথায় অস্ফুট স্বরে আহ শব্দ করে উঠে। হিতাহিত জ্ঞান ফেলে চেঁচিয়ে বলে, কোন বদমাই সেখানে দাঁড়িয়ে? লাইট জ্বলে উঠল। রশ্মিতে মীরা সেই কাঙ্ক্ষিত ব্যক্তিকে দেখে চমকাল ভীষণ। উষান তো বেঘরে ঘুমাচ্ছিল। এত অল্প সময়ে জাগ্রত হল কি করে? উষান লম্বা পা ফেলে মীরার সম্মুখে এসে তেতে উঠে বলল, আমার ঘুম ভাঙিয়ে আমায় ডিস্টার্ব করে আবার আমাকেই বদমাইশ বলছিস মীরা? সাহস তো তোর কম না। একক উদ্ধৃতি চিহ্ন। মীরা ঘাবড়ে উঠে বসল চটজলদি। পরিহিত ওড়না ঠিক করে ফিচেল কণ্ঠে বলল, আপনার ঘুম কোথায় ভাঙালাম আমি? আমি তো শব্দহীন পায়ে এসেছি আমার ফোন আর ব্যাগটা নিতে। একক উদ্ধৃতি চিহ্ন। শব্দহীন পায়ে তাই না? স্টুপিড। নূপুর কি পায়ে তোর আতনা পড়ে ঘুরঘুর করছে আমার সামনে? হাহ। মীরা চোখমুখ কুঁচকে অন্তরালে নিজেকে কঠিন কয়েক বাক্য শোনাল। এতটা কেয়ারলেস সে কি করে হল? ইস, আরেকটু খেয়াল রাখা উচিত ছিল। কিন্তু ভয়ের চোটে তার মস্তিষ্ক যে নড়বড়ে হয়ে উঠেছিল তার ধ্যান নেই মীরার। সে আমতা আমতা করে বলল, সরি উষান, একদমই খেয়াল করিনি আমি। নেক্সট আর হবে না। যাচ্ছি তাহলে, আপনি ঘুমান। একক উদ্ধৃতি চিহ্ন। মীরা শ্বাস রুখে ঝটপট পা ফেলে কামরা থেকে বের হতে নিবে তৎক্ষণাৎ তাকে থামিয়ে দেয় উষান। মীরার ভরকে তাকায়। উষান মাটিতে হাঁটু গেড়ে বসে মীরার পা থেকে নূপুর জোড়া চোখের পলকে খুলে নিল। আতকে উঠল মীরা। কাতর কণ্ঠে বলল, উষান আর এমন হবে না প্রমিস। প্লিজ নূপুরগুলো ফেরত দিন। মায়ের দেয়া শেষ স্মৃতি এগুলো। মীরার কাতর সুর উষানের পাথর হৃৎপিণ্ড যেন স্পর্শই করল না। হাতের নূপুর জোড়া খোলা জানালা দিয়ে বাহিরে ছুঁড়ে ফেলল সে। শেষে মীরার মুখশ্রীর প্রতি দৃষ্টিপাত ফেলে বলল, বের হ রুম থেকে, নয়তো এবার তোকেই ছুঁড়ে মারব। টলমলে ত্রস্ত পায়ে বের হয়ে আসে মীরা। পৃথিবীর জঘন্যতম লোক হিসেবে উষানকে তালিকাভুক্ত করে সে। এমন কেন করল লোকটা? প্রভাতের আগমন ঘটেছে কিয়মদশ পূর্বেই। চারিদিকে ঘোর নিঃশব্দতা ভেঙে পাখিরা ডাকাডাকি শুরু করেছে সবেমাত্র। শীতল প্রকৃতি এখন শান্ত। উষ্ণতা পাওয়ার জন্য মীরা গায়ে ভারী কম্বলটা টেনে নিয়েছে। নেত্রকোণে অশ্রুকণা শুকিয়ে দাগ বসে গিয়েছে। কিক্ষণ বাদে পা টোয়ে কারো শীতল হাতের স্পর্শ উপলব্ধি করল মীরা। সজাগ হল তার ষষ্ঠ ইন্দ্রিয়। চট করে সুযোগ বুঝে আখিজোড়া উন্মুক্ত করে উঠে বসল। ফোনের ফ্ল্যাশলাইট অন করতেই পুরো রুম শূন্য মিলে তার দৃষ্টিতে। অতঃপর হঠাৎ তার দৃষ্টিপাত আটকে যায় নিজের পায়ে।
মায়ের দেয়া নূপুর দুটো তার পায়ে জলজল করছে। মীরা চটজলদি পা থেকে নূপুর দুটো খুলে বুকের সাথে মিশিয়ে শ্বাস টানল দীর্ঘ করে। এই তো, প্রশান্তি মিলেছে এবার। কিন্তু নূপুর জোড়া দিয়ে গেল কে? মীরা থম মেরে বসে চেষ্টা করল কে সেই ব্যক্তি তাকে মনে করার। মস্তিষ্ক বারংবার উষানকে নির্দেশ করছে। কারণ যখন উষান তার পা থেকে নূপুর জোড়া খুলেছিল যেভাবে, ঠিক একইভাবে সেই একই স্পর্শ মাত্র অনুভূত হল নূপুর পোড়ানোর সময়। নূপুর জোড়া মুঠো করে নিয়ে মীরা কম্বল মুড়ি দিয়ে ফের শুয়ে পড়ল। তার কেন যেন মনে হচ্ছে উষান আসবে, আবার আসবে, আসলেই খপ করে ধরবে সে। এমন কাহিনী করার মানে কি? মায়ান ঘুমিয়েছিল তার সাথে, মাঝরাতে নিশ্চয়ই আবার মাহদির কাছে চলে গিয়েছিল দরজা খোলা রেখেই। তাই তো উষান প্রবেশ করতে পারল এত সহজে। মীরার ধারণা সঠিক প্রমাণিত হল। পা ফেলার শব্দ কর্ণপাত হচ্ছে। কিয়মদশ বাদে অনুভূত হল তার মুখশ্রীর ওপর আছড়ে পড়ছে উত্তপ্ত শ্বাস। উষান কি সন্নিকটে? চেহারা থেকে কম্বল সরিয়ে যেই মীরা চেঁচাবে তৎক্ষণাৎ উষান তার ওষ্ঠাধর চেপে ধরে হিসহিসিয়ে বলে, স্টপ মীরা, চেঁচাবি না একদম, খারাপ কিছু করব না, ট্রাস্ট অন মি। একক উদ্ধৃতি চিহ্ন। মীরার উষানের কথা সম্পূর্ণ বিশ্বাস হয় না। কৃত্রিম শান্ত আভাস টেনে নেয় সে নিজ মুখশ্রীতে। আঘাত হানার পূর্বে বাঘিনী যেমন শান্ত হয় তেমনি মৌন হয় মীরা। সে অন্তরালে গুছিয়ে নেয়, উষানকে এখন গলা চেপে ধরতে হবে। কথা বলার না হয় পথ নেই। হাত দুটো তো খোলা নাকি? নিজের কাজ সম্পূর্ণ করার জন্য উদ্যক্ত হতেই তৎক্ষণাৎ